স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরদার। আমি এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে লাখো মানুষের জমায়েতের প্রত্যাশা আয়োজকদের। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে বলে এমনটাই প্রত্যাশা তাদের। আত্মপ্রকাশ উপলক্ষে অভ্যুত্থানের পক্ষের ৩৬ দল ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। এছাড়া ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেই আকাঙ্ক্ষা থেকে এই রাজনৈতিক দলের উদ্ভব। পুরো প্রক্রিয়াটি ছিল একটা স্বচ্ছ প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে আজকে আমাদের রাজনীতি দলের একটা অবস্থান তৈরি হয়েছে এবং সেটার মধ্যে আমরা আশা করছি যে অবশ্যই জনগণ যেভাবে আমাদের সাধুবাদ জানাচ্ছে এখন, সেটা নিয়ে আমরা সামনের দিকে যাব এবং অবশ্যই আগামী দিনের রাজনীতি আমরা সেভাবে করতে পারবো। সারা বাংলাদেশের যুব সমাজের চাওয়া হচ্ছে যে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণ হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বর্তমান নতুন রাজনৈতিক দল। এটাই হবে সারা বাংলাদেশের আজকের প্রত্যয়। আমরা যে বাংলাদেশকে একটি বিশ্বের কাছে একটি উন্নতশীল দল হিসেবে গড়ে তুলতে, এবং এই যুব সমাজই পারে শুধু এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি বলছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা, তাদের প্রত্যাশা কি জানাবেন আমাদের? অর্ঘ, যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে নতুন এই তরুণদের নিয়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আজকে আত্মপ্রকাশ ঘটতে আছে এবং কি যারা আসছেন আগতরা তাদের প্রত্যেকের একটি আশা যে বিগত আমলে বা বিগত বছরগুলোতে যারা ক্ষমতায় এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষমতা নিয়েছেন, তারা প্রত্যেকেই কাছ থেকে সেই আশারূপ কোনো ধরনের প্রত্যাশা তাদের পূরণ হয়নি এবং কি এই তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানের সাক্ষী, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই তারা চাইছেন যে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাবেন। বিশেষ করে বৈষম্য থাকবে না, এই কোনো ক্ষেত্রেই আসলে বৈষম্য থাকবে না, পাশাপাশি দুর্নীতিমুক্ত মাদকমুক্ত একটি দেশ করার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা কিন্তু বরাবরই করে আসছেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই দলটির আজকে আত্মপ্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই মানিক মিয়া এভিনিউতে বলা যায় সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ বা ৩টার সময় সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এর মধ্যে যেটা হচ্ছে যে বিএনপিতেও কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিএনপির পাশাপাশি জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেই বিষয়টা যদি আমি একটু বলতে চাই যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং কি বা এই যে আজকে যে দলটি, সেই দলের মূলত তারা বরাবরই বলে আসছেন যে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা একত্রিত হয়েছেন এবং কি সেই একত্রিত থেকেই শক্তি অর্জন করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কি তরুণদের একটা প্রাধান্য কিন্তু বরাবরই বেশি থাকবে এই দলটিতে এবং কি কোনো প্রকার স্বজনপ্রীতি থাকবে না দলের মধ্যে, যাতে করে প্রত্যেকেই তার জায়গা থেকে এই দলে যোগ দিতে পারেন। তো এই ছিল এখানে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত আমদানি থাকলেও রোজার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেল মিলছে না। বাজার ঘুরেও পাওয়া যাচ্ছে না ১ লিটারের বোতল। রমজানে তেলের বড় সংকট হতে পারে বলে শঙ্কায় আছেন ক্রেতারা। তবে মিল মালিকরা বলছেন তারা তেল সরবরাহ স্বাভাবিক রেখেছেন, আর পাইকাররা বলছেন তারা চাহিদার অর্ধেক সয়াবিনও পাচ্ছেন না। দেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট অনেক দিন ধরে চলছে। এরপর গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। শুল্ক কর কমানো ও আমদানির পরও তেলের সংকট কাটেনি। সংশ্লিষ্টরা বলছেন তেলের বাজার নিয়ন্ত্রণ করছেন আট ব্যবসায়ী। তারা পণ্য সরবরাহ ঠিক রাখলে বাজারে সংকট তৈরি হতো না। রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনে
শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে রাখা ছিল অনেক পণ্য। রাত 1টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের কাঁচা বাজারে। 5 তলার ভবনটি নিচের বেশিরভাগ দোকানে ছিল ফল ও মুদির। ব্যবসায়ীরা জানান, ঈদ ও রমজান মাস ঘিরে দোকানে রাখা সব পণ্য পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের 8 ইউনিটের 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দেখে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফলের দোকানগুলো, সেগুলো দেখে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তবে আগুন পাশের রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের ন্যারেটিভেই জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল পতিত সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি শাপলা চত্বরে হেফাজত হত্যাকাণ্ডের বিচার জুলাই আগস্টের বিচারের সাথে করা যায় কিনা তা সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা যায় কিনা, সবার যারাই গত হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। অমর একুশে বইমেলায় বিদায়ের সুর। সমাপনী ঘিরে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে পাপেট শোর আয়োজন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজুমা আফরোজ নীলিমা। নীলিমা, শিশু কিশোরদের উপস্থিতি কেমন দেখছেন পাপেট শো নিয়ে, কি বলছেন তারা, এবং বইমেলার শেষ দিনে দর্শকদের ভিড় কেমন দেখছেন? আপনাকে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং যেটা আপনারা সবাই জানেন, আজ কিন্তু অমর একুশে বইমেলার 28তম দিন, অর্থাৎ বিদায়ের সুর চলছে অমর একুশে বইমেলায়। এবং এই একুশে বইমেলায় কিন্তু খুব সৌভাগ্যক্রমে আজকে পঞ্চম এবং শেষ শিশু প্রহর। এই শিশু প্রহরে খুব চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে পাপেট শো হচ্ছে এবং চারিদিক দিয়ে আসলে শিশুরা খুব উপভোগ করছে পাপেট শো। এই পাপেট শো হবে, এরপরে হবে গল্পের আসর। এই বছর যেহেতু সিসিমপুর নেই, সেহেতু বাচ্চাদের মধ্যে সামান্য নিরাশা দেখা দিল। পাপেট শো এবং গল্পের আসরে কিন্তু খুব চমৎকারভাবে মুখরিত হয়ে আছে বাংলা একাডেমির শিশু প্রহর। এবং আমরা জানি যে এই বছরে এবার এটা হচ্ছে পঞ্চম শিশু প্রহর এবং আমরা দেখছি যে এখানে শিশুরা অনেক ভালো মতো এখানে উপভোগ করছে এবং পাপেট শো দেখছে। পাপেট শোর যে আয়োজনটা, এটা কিন্তু করেছে হচ্ছে কাকতাড়ুয়া এবং পাপেট থিয়েটার থেকে এই আয়োজনটা করা হয়েছে। সকাল 11টা থেকে চলছে এই মেলার এই আয়োজনটা শিশু প্রহরের, যা শিশু প্রহরটি চলবে বেলা 1টা পর্যন্ত। এর মধ্যে হবে 2টি আয়োজন, শিশুদের জন্য থাকছে একটা পাপেট শো এবং একটা হচ্ছে গল্পের আসর। আজকে যথারীতি মেলা চলবে 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকে মেলার শেষ দিন এবং শেষ দিনে কিন্তু শিশু থেকে শুরু করে অভিভাবক সবার সাথে কিন্তু খুব চমৎকারভাবে এখানে তারা ঘুরতে এসেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পাপেট শো। পাপেট শোটাই আসলে শিশু প্রহরের মেইন আকর্ষণ, যে মূল আকর্ষণটা থাকে এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ হিসেবে শিশুরা দেখছে। এবং বাংলা একাডেমির প্রাঙ্গণ কিন্তু এখন শিশু কিশোরের কলকাকলিতে মুখরিত হয়ে আছে। কেউ এসেছেন তাদের অভিভাবকদের সাথে, কেউ এসেছেন তার প্রিয়জনের সাথে, বড়দের সাথে, সবাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যেহেতু আজকে এটাই শেষ শিশু প্রহর এবং আজকে কিন্তু 28তম দিন, এবারের মেলা বর্ধিত হয়নি, তাই আজকেই শেষ হতে চলেছে অমর একুশে বইমেলা 2025। এবং আজকে মেলা চলবে, আপনাদেরকে জানিয়ে দিতে চাই শেষ দিনে আজকে বই এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে 91টি এবং সব মিলিয়ে কিন্তু প্রায় 3500-এর মতো বই প্রকাশ পেয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তের মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। অর্ঘ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে। মেয়াদি আমানতের টাকা আত্মসাৎ করেছে ব্যাংক। এক গ্রাহকের এমন অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা জানিয়ে ইস্টার্ন ব্যাংক বলেছে ঋণের টাকা ফাঁকি দিতেই এমন কূটকৌশল। গতকাল রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহক মুর্তজা আলী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা মামলা করেছেন। ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান, 2017 সালে ইবিএলে রাখা নিজের 5 কোটি টাকা আমানতের বিপরীতে 4 কোটি 50 লাখ টাকা ঋণ আবেদন করেন ওই গ্রাহক। পরে ঋণ অনুমোদন হলে তার হিসাব স্থানান্তর করা হয়, যা পরবর্তীতে চেকের মাধ্যমে তোলেন মুর্তজা।
প্রতি বছরের মতো এবারও নোয়াখালীর বেগমগঞ্জে এজি গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসানের মা বাবার বাৎসরিক কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে নিজ বাড়িতে এই আয়োজন করা হয়। এর আগে শহীদুল আহসানের প্রয়াত বাবা ওবায়দুল্লাহ মাস্টার ও মা নূর নেসার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এই সময় প্রায় 30,000 মানুষের জন্য মেজবানির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ বিএনপি, জামায়াতের ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপের শেষ দফায় বন্দি বিনিময় চলমান অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিশরের কায়রোতে আলোচনা শুরু করেছে হামাস ও ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডেন সার জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে এরই মধ্যে মিশরে পৌঁছেছে দেশটির প্রতিনিধি দল। এদিকে এখন চলছে প্রথম ধাপের বন্দি বিনিময়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, 4 ইসরায়েলি জিম্মির মরদেহ শনাক্তের পর এখন পর্যন্ত নারী ও শিশুসহ 46 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তেল আবিব। দফায় দফায় মুক্তি পাবে বাকি বন্দীরা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।